তো এখানে আপনাদেরকে সর্বশেষবারের মতো বলে যাচ্ছি, আপনারা যারা এখনো থার্ড ইয়ারের পরীক্ষার আগে আমাদের ফোর্থ ইয়ারের কোর্সে প্রি বুকিং দেন নাই, তারা চাইলে কিন্তু এখনই প্রি বুকিং দিতে পারেন। এই ভিডিওতেই আমাদের লাস্ট বার্তা আপনাদের জন্য, আপনারা চাইলে প্রি বুকিং দিতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো অনার্স তৃতীয় বর্ষের সর্বশেষ পরীক্ষা রিয়েল অ্যানালাইসিস, যেটা 29 তারিখে অনুষ্ঠিত হবে। সো এই পরীক্ষার আমরা সাজেশন কিন্তু ইতিপূর্বে প্রোভাইড করেছি, এবং এটা আমাদের যেহেতু সর্বশেষ পরীক্ষা, আমরা সর্বশেষ আরেকটা ক বিভাগের ক্লাস দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে ক বিভাগের প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। এখানে কোনো সাজেশন নয়, এটা হচ্ছে আপনি জাস্ট ক বিভাগটা কমপ্লিটলি 10টা কোয়েশ্চেন অ্যান্সার করে আসার জন্য যে প্রবলেমগুলো দেখা উচিত, দেখে যাওয়া দরকার বলে আমার মনে হয়, আমি আপনাদেরকে ওই প্রবলেমগুলো এখানে একটু আলাপ আলোচনা করে দিব। হয়তো ভিডিওটা 40 মিনিট 45 মিনিটের হতে পারে, আপনি পুরো ক্লাসটা যদি দেখে যান ক বিভাগের জন্য আপনার আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এইখানে আমি যে প্রবলেমগুলোকে গুরুত্বপূর্ণ বলবো, ওগুলো একটু আমি যা বলে যাব ওগুলো সম্পর্কে আপনি ওইটুকু একটু পড়ে যাবেন, ওইটুকু একটু মাথায় নিয়ে যাবেন, পরীক্ষার হলে আপনি আরামসে ক বিভাগে 10টা লিখে আসতে পারবেন। সো আপনাকে এখন শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে যদি আপনি ক বিভাগে 10টাই কমন পেতে চান এবং 10টাই নিজের মতো করে লিখতে চান। এখানে মুখস্থ করার কিছু নেই, এখানে প্রত্যেকটা জিনিস আসলে বোঝা যায়। আর যারা আমাদের পেইড কোর্সে আছেন তাদের জন্য তো অবশ্যই এখানে বোঝা যে যায়, এটা বোঝানোর আমার কিছু নেই। আপনারা জানেন যে আসলে রিয়েল অ্যানালাইসিসে ক বিভাগের আধা প্রিপারেশন নিতে হয় না, যেটা আছে মেইনলি ক্লাসগুলোতে সিরিয়াল ওয়াইজ বেসিক ক্লাসগুলো দেখে তারপরে যদি থিওরিগুলো আপনি দেখেন এবং তারপরে যদি আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেন, দেখা যাবে যে আপনার এই রিয়েল অ্যানালাইসিসের ক বিভাগের জন্য আলাদা করে কোনো প্রস্তুতির দরকারই নেই। তারপরেও আপনারা পরীক্ষার আগে শেষ মুহূর্তে আপনি ক বিভাগের প্রশ্নগুলো একটু জাস্ট দেখে যান যে কোন কোন প্রবলেমগুলো আমি আপনাদেরকে আসলে গুরুত্ব সহকারে পড়তে বলতেছি। সো চলে আসেন প্রথম যেই পেজ, সেখানে আমাদের যেই কয়টা প্রবলেম আছে এখানে সবগুলো গুরুত্বপূর্ণ নয়। তো আপনি জাস্ট যেগুলোতে সাল আছে, কোন সালে এসছে, সালে এসছে যেগুলো, ওগুলোকে জাস্ট আপনি কি করবেন, আইডেন্টিফাই করে একটু শিখে যাবেন, একটু দেখে যাবেন। সো আমি এখানে খুঁজে যদি বের করি, প্রথম আমার এখানে একটা প্রবলেম আছে, একটি সেটের সুপ্রিমামের সংজ্ঞায়িত করো। তো সুপ্রিমাম সংজ্ঞায়িত করো বা সুপ্রিমাম কি জিনিস একটু একটু আপনাকে আমি বলি। সুপ্রিমাম হচ্ছে উর্ধ্বসীমায়িত সেটের সর্বনিম্ন মান। কথাটা আপনি হয়তো বুঝেননি। দেখেন, আপনি কোন একটা সেট ডিফাইন করলেন, একটা সেট ডিফাইন করলেন, সাপোজ সেট হচ্ছে 1 2 3 এরকম একটা সেট। হ্যাঁ, তো এই যে এই সেটটা ধরেন এস দিয়ে আমি এই সেটটাকে প্রকাশ করলাম 1 2 3। এই সেটের এলিমেন্ট হচ্ছে কি 1 2 এবং 3। সো এই সেটের মধ্যে যেই তিনটা এলিমেন্ট আছে, এর মধ্যে এই সেটের যে উপাদানগুলো তাদের মধ্য থেকে তাদের এই সেটের উপাদানগুলোর বড় সংখ্যা কারা। এই সেটের উপাদানগুলো যদি আমি সংখ্যা রেখার মধ্যে কল্পনা করি, 0 1 2 3, এরপর আরো আছে না ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখন এই সেটটার জন্য উর্ধ্বসীমা কারা? এই 3 থেকে শুরু করে সবাই কিন্তু তার উর্ধ্বসীমা। 3 থেকে শুরু করে সবাই কিন্তু তার উর্ধ্বসীমা। তাহলে এই উর্ধ্বসীমাগুলোর মধ্যে উর্ধ্বসীমাকে দেখেন, এই 3 থেকে শুরু করে এখানে অসংখ্য এলিমেন্ট আছে যেগুলো সবাই কিন্তু এই সেটের এলিমেন্টগুলো থেকে বড় বা সমান। তাহলে 3 কিন্তু এই সেটের সর্বোচ্চ সংখ্যা। তাহলে 3-এর বড় সকল সংখ্যা নিয়ে যে সেট, সেটা হচ্ছে এই এস সেটের উর্ধ্বসীমার সেট। এখন এই উর্ধ্বসীমার মধ্যে সর্বনিম্ন যে মানটা, সেটাই হচ্ছে তার সুপ্রিমাম। তাহলে আমরা কি বলতে পারি, কোন একটা সেটের উর্ধ্বসীমাগুলোর মধ্যে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানকেই ওই সেটের সুপ্রিমাম বলা হয়। তো এখন দেখেন আমার এখানে সংজ্ঞায় কি লিখেছে, যে যে একটি সেটের সুপ্রিমার সংজ্ঞা দাও, যে কোনো উর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার সেটের অসংখ্য উর্ধ্বসীমা থাকে। আমরা দেখেছি 1 2 3 এর পরে সকল সংখ্যায় তার উর্ধ্বসীমা। এদের মধ্যে সর্বনিম্ন যেটা এই উর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট উর্ধ্বসীমাটিকে লঘিষ্ঠ উর্ধ্বসীমা তথা সুপ্রিমাম বলা হয়। আশা করছি আপনি সুপ্রিমাম কাকে বলে এইটা আপনি সারা জীবন আর ভুলবেন না। কোন একটা সেটের যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে যে উর্ধ্বসীমাগুলো আছে, তাদের মধ্যে সর্বনিম্ন উর্ধ্বসীমাটা হচ্ছে তার সুপ্রিমাম। সো সুপ্রিমাম কাকে বলে আশা করছি আপনি বুঝে গেছেন। এরপরে এখানে আরো সেটের উর্ধ্বসীমা সংজ্ঞায়িত করো, যে সেটের উর্ধ্বসীমার উদাহরণ দাও। এই জিনিসগুলো, এই যে দেখো আমি এই সেট নিয়ে কথা বলছিলাম যে এস 1 2 3 একটা সেট, এটা উর্ধ্বসীমায়িত সেটের একটি উর্ধ্বসীমা হচ্ছে 3, আর এই 3টাই হচ্ছে তার কি সুপ্রিমাম। 3 এর চাইতে বড় অনেক উর্ধ্বসীমা আছে, কিন্তু 3টা হচ্ছে তার সর্বনিম্ন উর্ধ্বসীমা। দ্যাটস ওয়াই এই 3 হচ্ছে এই সেটটার কি সুপ্রিমাম। সো এখানে আপনাদেরকে সর্বশেষবারের মতো বলে যাচ্ছি, আপনারা যারা এখনো থার্ড ইয়ারের পরীক্ষার আগে
আমাদের 4th ইয়ারের কোর্সে প্রি বুকিং দেন নাই, তারা চাইলে কিন্তু এখনই প্রি বুকিং দিতে পারেন। এই ভিডিওতেই আমাদের লাস্ট বার্তা আপনাদের জন্য, আপনারা চাইলে প্রি বুকিং দিতে পারেন। এরপরে যদি যান আপনার প্রি বুকিং এর সুযোগ থাকবে না, এটাই প্রি বুকিং এর শেষ বার্তা। সো আপনারা চাইলে প্রি বুকিংটা দিয়ে 4th ইয়ারের ফুল কোর্সটা 2040 টাকায় ভর্তি হওয়ার চান্স পাবেন। সেক্ষেত্রে আমাদের ভর্তিটা হবে ফেব্রুয়ারির 20 তারিখের পরে, মার্চের 10 তারিখের মধ্যে। ওই টাইমে আপনি ভর্তি যদি হন তাহলে আপনি পাবেন হচ্ছে 2040 টাকায় ফুল কোর্স। আর সেই জন্য আপনি এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি প্রি বুকিং দিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ভিডিওটা দেখে আপনি কিন্তু প্রি বুকিং দিয়ে দিতে পারেন। 1 টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না। আপনি জাস্ট ভিডিওটা, কমেন্টে যে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখেও কিন্তু প্রি বুকিং এ জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। আর আপনার যদি কনফিডেন্স পাইতে হয়, আপনার যদি আসলে ভয় থাকে যে কি না কি করতেছেন আপনি, সেজন্য আপনি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রি বুকিংটা দিতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তারপর আপনি চাইলে প্রি বুকিং দিতে পারেন। তো প্রি বুকিং দিলে আপনার সুবিধা হচ্ছে আপনি ফুল কোর্সটা পাবেন হচ্ছে 2040 টাকায়। আর প্রি বুকিং যদি না দেন আপনার ফুল কোর্সের ফি কিন্তু 3250 টাকা হবে মার্চের 10 তারিখের পরে। তো আপনি চিন্তা করে দেখেন, আপনার যদি মনে হয় আমাদের ক্লাসগুলো আপনার জন্য ভালো, আপনি যদি এরকমের ক্লাস 4th ইয়ারে করতে চান, তাহলে অবশ্যই এখন এই প্রি বুকিং দিয়ে জানিয়ে দিন, আপনি আমাদের কোর্সে 4th ইয়ারে ভর্তি হবেন। ধন্যবাদ। আচ্ছা, তারপরে এই যে দেখেন লঘিষ্ঠ উদ্ধসীমা বা সুপ্রিমামের উদাহরণ দাও। এই যে এই সুপ্রিমাম কাকে বলে সেটা আমরা পড়েছি। আর এই যে লঘিষ্ঠ উদ্ধসীমা তথা সুপ্রিমার একটি উদাহরণ দাও, সেটার জন্য এই সেটটাই আমরা কল্পনা করেছি। আর এই সেটের উদ্ধসীমাই তো সেটের সর্বনিম্ন উদ্ধসীমা হচ্ছে 3। সো এটার উদ্ধসীমা বা সুপ্রিমাম হচ্ছে 3। আশা করছি আপনারা সবাই এই সুপ্রিমামের কনসেপ্টটা ক্লিয়ার। সো আমরা এই পেজ থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। আমার এখন যেহেতু পরীক্ষা কেন্দ্রিক পড়া, আমি আপনাকে ডিটেলসে এখানে সব পড়াইতে পারি, কিন্তু আমার সব দরকার নেই ভাই। পরীক্ষার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু যেন আয়োজন হয়। সো তারপরের পেজে চলে আসেন, এখানে আমরা কোনটা পড়বো? এই যে এখানে দেখেন একটি সেটের ইনফিমামের সংজ্ঞায়িত করো। ইনফিমাম মানে হচ্ছে কি, আমরা যেমন করে উদ্ধসীমার মধ্যে ন্যূনতম বা সর্বনিম্ন উদ্ধসীমাটাকে বলছি সুপ্রিমাম, সেই মইতে নিম্ন সীমাও তো থাকবে। যেমন আমি যদি এই সেটটার কথাই বলি, এই সেটটার মধ্যে নিম্ন সীমা দেখেন, এই যে 0 পর 1 এর পরে 0 কিন্তু তার এই সেটের বাইরে এবং নিচে -1 আছে, -2 আছে, এইভাবে -ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই যে এই 1 হচ্ছে এই সেটের সর্বনিম্ন ভ্যালু, এটার পরে এখানে অগণিত মান আছে না, এই সবগুলা ভ্যালু কিন্তু এই সেটের নিম্ন সীমা। সবগুলা ভ্যালু এই সেটের নিম্ন সীমা। কিন্তু নিম্ন সীমাগুলোর মধ্যে সবচাইতে বড় কে? 1। সবচাইতে বড় হচ্ছে 1, আর এই 1টাই হচ্ছে এই সেটটার জন্য ইনফিমাম। তাহলে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, গরিষ্ঠ নিম্ন সীমা যেটা, বা নিম্ন সীমাগুলোর মধ্যে সবচাইতে বড় নিম্ন সীমা যেটা, সেটাকেই বলা হয় ইনফিমাম অফ সেট, অর্থাৎ সেটের ইনফিমাম বা গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে এখন দেখেন আমরা কি বলছি, একটি সেটের ইনফিমাম সংজ্ঞায়িত করো। তো ইনফিমাম সংজ্ঞায়িত করতে গিয়ে আমরা ইনফিমাম সংজ্ঞাটা লিখেছি, একটি সেটের ইনফিমাম সংজ্ঞায়িত করো, এই প্রশ্নটাই এটা। তো সেটের সর্বোচ্চ নিম্ন সীমা সংজ্ঞা দাও। সর্বোচ্চ নিম্ন সীমা যেটা, সেটাই কিন্তু সেটের ইনফিমাম। সো এখানে একটু খেয়াল করেন, যে কোনো নিম্ন সীমায় তো অসংখ্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য নিম্ন সীমা থাকে, যেটা আমরা দেখেছি 1 2 3 থেকে শুরু করে -1 থেকে শুরু করে নিচের দিকে মাইনাসের দিকে যা আছে সবাই কিন্তু ওই সেটের নিম্ন সীমা ছিল, এই যে এই সেটটার। সো যেহেতু এই সেটের নিম্ন সীমা অগণিত আছে, তাদের মধ্যে সবচাইতে বড় নিম্ন সীমা যেটা, সেটাই হচ্ছে ওই সেটের কি? ইনফিমাম। তাহলে এখানে বলছে যে কোনো নিম্ন সীমায়িত অসংখ্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য নিম্ন সীমা থাকে, এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচাইতে বড় নিম্ন সীমাটিকে গরিষ্ঠ নিম্ন সীমা তথা ইনফিমাম অফ সেট বলে, বা সেটের ইনফিমাম বলে। আশা করছি আপনারা বুঝে গেছেন। এই যে 1 2 3 এই সেটটার ইনফিমাম নিশ্চয়ই 1 হবে এবং সুপ্রিমাম নিশ্চয়ই 3 হবে। আপনারা একটু আগে সুপ্রিমামের সংজ্ঞা এবং এখন আপনি শিখলেন হচ্ছে কি ইনফিমামের সংজ্ঞা। আশা করছি আপনি জিনিসটা বুঝে গেছেন ক্লিয়ারলি। তো সেটের লঘিষ্ঠ সদস্য কি, এইটা আপনাকে আর পড়ানোর দরকার নেই, আপনি যদি পড়তে চান পড়লেই বুঝবেন, ঠিক আছে? সো এই পেজ থেকে আমার আর আপাতত কিছুর দরকার নেই। আমরা যদি তারপরও মনে করি যে আমি পুরো পেজটা একটু পড়ে দেখি কি আছে, আপনি পড়েন, বুঝে যাবেন। আর কিছু তেমন একটা এখানে গুরুত্বপূর্ণ নেই। তো তারপরে চলে আসেন এখানে সীমায়িত সেটের সংজ্ঞা দাও। আচ্ছা, বাউন্ডেড সেট কাকে বলে? বাউন্ডেড সেট হচ্ছে যেই সেটটার সুপ্রিমামও থাকবে এবং ইনফিমামও থাকবে এট এ টাইম, অর্থাৎ যেই সেটের সুপ্রিমাম ইনফিমাম বিদ্যমান ওই সেটটাকে সীমায়িত সেট বলে। আপনি এইভাবে বলতে পারেন, অথবা এইটার মেইনলি বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোন একটা সেট যদি আপার বাউন্ডেড হয় এবং একই সাথে যদি সে লোয়ার বাউন্ডেড হয়, তাহলে ঊর্ধ্ব সীমায়িত এবং নিম্ন সীমায়িত যদি কোনো সেট হয়, তবে সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে বাউন্ডেড সেট। যে একটু আগে আমরা দেখেছি 1 2 3 এর একটা সেট ছিল,
ওই সেটটা কিন্তু সুপ্রিমামও ছিল, ইনফিমামও ছিল। তো কোন সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম থাকা মানে হচ্ছে ওই সেটটা নিম্ন দিকেও সীমায়িত, ঊর্ধ্ব দিকেও সীমায়িত। তো যেহেতু নিম্ন দিকেও সীমায়িত এবং ঊর্ধ্ব দিকেও সীমায়িত, সুতরাং সেটটি হচ্ছে বাউন্ডেড বা সীমায়িত। সো এখানে কি বলছে দেখেন, আপনাকে বলছে সীমায়িত সেটের সংজ্ঞা দাও। তাহলে আমরা কি বলছি, অশূন্য বাস্তব সংখ্যার সেটের ঊর্ধ্ব ও নিম্ন সীমা উভয় বিদ্যমান থাকে তাকে সীমায়িত সেট বলে। অর্থাৎ সীমায়িত সেটের ক্ষেত্রে দুটি বাস্তব সংখ্যা এল এবং ইউ বিদ্যমান থাকে, যেন ওই সেটের এলিমেন্টগুলো এল এর চাইতে বড় বা সমান হবে এবং ইউ এর চাইতে ছোট বা সমান হবে। এটা হচ্ছে সুপ্রিমাম, এটা হচ্ছে ইনফিমাম, যেখানে এল আর ইউ হচ্ছে কি ইনফিমাম আর সুপ্রিমাম। আশা করছি আপনি ক্লিয়ারলি বুঝছেন। একটু আগে যে 1 2 3 এর ধারণাটা আমরা দিয়েছিলাম, 1টা হচ্ছে এল আর 3টা হচ্ছে কিন্তু ইউ। তাহলে ঊর্ধ্ব সীমাও থাকবে, নিম্ন সীমাও থাকবে, এবং লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা এবং গরিষ্ঠ নিম্ন সীমা থাকবে। অর্থাৎ সুপ্রিমাম ইনফিমাম বিদ্যমান থাকবে যে সকল সেটের, তারাই হচ্ছে আমার কি সীমায়িত বা বাউন্ডেড সেট। আই থিঙ্ক আপনি বুঝে গেছেন। এই যে সীমায়িত সেটের একটা উদাহরণ এই সেটটাই, এটা নিয়েই আমরা এতক্ষণ কথা বলছি এবং এটা নিয়েই আমরা বারবার কথা বলতেছি। সো এখানে দেখেন এই সেটটি নিম্ন সীমায়িত 1 1 এর একটি নিম্ন সীমা, এবং এস সেটটির নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা উভয় বিদ্যমান হয়। এস সেটটি সীমায়িত, এর ঊর্ধ্ব সীমা 3, নিম্ন সীমা 1। আর এগুলো হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম, আমরা একটু আগে এটা ব্যাখ্যা কিন্তু দিয়েছি। তো আই থিঙ্ক আপনি এই ব্যাপারটা বুঝে গেছেন। সীমায়িত সেটের সংজ্ঞাটা যদি আপনার আসে পরীক্ষায় 1 নম্বরের জন্য, আপনি অনায়াসিটা লিখে আসতে পারবেন। তো এরপরে এখানে আরো বেশ কিছু কথাবার্তা আছে, আপনি এগুলা পড়লেই বুঝবেন। আপনাকে আমি এখান থেকে আর আপাতত কিছুই পড়াচ্ছি না, দরকার নেই। তো আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আছে এখানকার গুরুত্বপূর্ণ যে প্রবলেম, তার মধ্যে একটা আছে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ কি কি। এইটাতে আপনার একটু মনে রাখতে হবে, বাস্তব সংখ্যার 4 রকমের স্বীকার্য আছে। একটা হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য, যেটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে এক্সটেন্ড এক্সিওম। তারপরে আমার আছে এখানে এক্সটেন্ড এক্সিওমের পরে আছে ক্ষেত্র স্বীকার্য বা ফিল্ড স্বীকার্য, এবং ক্রম স্বীকার্য বা অর্ডার স্বীকার্য, এবং সম্পূর্ণতা স্বীকার্য তথা কমপ্লিটনেস এক্সিওম। ওকে, তো এই যে এই 4টা বাস্তব সংখ্যার স্বীকার্য আছে, আপনাকে এগুলো একটু মনে রাখতে হবে। এখানে আপনার বোঝার আসলে কিছু নেই, এগুলোর আলাদা আলাদা প্রয়োগ আছে। আমরা আলাদা আলাদা এগুলোর ডেফিনেশন ব্যাখ্যা এগুলো অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা গণিতে পড়ে আসছি। সো এই জিনিসগুলো আপনাকে আর এখন আপাতত আলাদা আলাদা কয়টা আছে সেগুলো এখন ব্যাখ্যা করার দরকার নেই। আপনি জাস্ট এটা মনে রাখবেন যে 4 প্রকারের স্বীকার্য আছে। তারপর আসেন বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য কি জিনিস। এই যে এই সম্পূর্ণতা স্বীকার্যটা আপনি এখানে পড়তেছেন না, এই সম্পূর্ণতা স্বীকার্যটা কি সেটা একটু এখানে আপনাকে পড়ে রাখতে হবে। বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য হচ্ছে প্রত্যেক অশূন্যক ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম থাকবে, এবং প্রত্যেক অশূন্য নিম্নসীমায়িত বাস্তব সংখ্যার সেটের গরিষ্ঠ নিম্নসীমা তথা ইনফিমাম থাকবে। এটাই হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। তাহলে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য হচ্ছে যে কোনো একটা সেট যদি ঊর্ধ্বসীমায়িত হয় তাহলে নিশ্চয়ই তার সুপ্রিমাম থাকবে, এবং কোনো একটা সেট যদি নিম্ন সীমায়িত হয় তাহলে ডেফিনেটলি তার নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা তথা ইনফিমাম বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য। আই থিঙ্ক আপনি সম্পূর্ণতার স্বীকার্যটা এখন আমার মুখে শুনেই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমরা সেট সম্পর্কে জেনেছি, ঊর্ধ্বসীমা নিম্ন সীমা জেনেছি। যে সেটগুলো ঊর্ধ্ব দিকে সীমায়িত তাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা তথা সুপ্রিমাম থাকবে, আর যেই সেটগুলো নিম্ন দিকে সীমায়িত তাদের গরিষ্ঠ নিম্ন সীমা তথা ইনফিমাম বিদ্যমান থাকবে। এই কথাগুলাই হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য। আই থিঙ্ক আপনাকে আমি বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্যটা কমপ্লিটলি ধারণা দিতে পারছি। আপনি পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি। এটা ক বিভাগে আসলে যেন আপনি লিখে আসতে পারেন, সেটার জন্য আমি আপনাকে এখানে বেশ কিছু টাইম দিয়েছি। সো আমরা পরেরটাতে চলে যাই। বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য এটাই কিন্তু এখানে ছিল, আমি এটা আর এখানে দেখানোর দরকার নেই। তারপর আসেন সম্পূর্ণ ক্রমক্ষেত্র কি। আচ্ছা, এই যে সম্পূর্ণ ক্রমক্ষেত্র কি, এটা 2017 সালে এসছে এবং এটা আসার চান্স আছে। তো আপনাকে একটু মনে রাখতে হবে সম্পূর্ণ ক্রমক্ষেত্র কি সেটা একটু জাস্ট পড়লে বুঝে যাবেন। যদি কোনো অশূন্যক সেট সাধারণ যোগ গুণ প্রক্রিয়ার সাপেক্ষে একটি ক্ষেত্র বা ফিল্ড হয়, ফিল্ড কি জিনিস সেটা কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় পড়েছেন। তো ফিল্ড হয় এবং স্বীকার্য এবং ক্রমস্বীকার্য মেনে চলে, তবে তাকে ক্রমক্ষেত্র বলা হয়। অধিকন্তু সেটটি সম্পূর্ণতা স্বীকার্য মেনে চললে তাকে সম্পূর্ণ ক্রমক্ষেত্র বলা হয়। তো এটা একটু সংজ্ঞাটা মনে রাখবেন। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল্ড, আপনাকে গ্রুপ, এই সবগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে এট এ টাইম যদি আপনি ডিটেলস শিখতে চান। আর আমি আপনাকে বলবো সম্পূর্ণ ক্রমক্ষেত্র বলতে কি বোঝায় সেটা জাস্ট আপনি এখান থেকে সংজ্ঞাটা একটু মনে রাখবেন। এই সংজ্ঞাটা পড়ে গেলেই আপনার হয়ে যাবে। আপনি এখানে আপাতত পরীক্ষা যেহেতু আগামী 2 দিন পরে, আপনি এখন আর এখানে কমপ্লিট বেসিক, এটার পিছনে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার হাত আছে, এটার পিছনে রিয়েল অ্যানালাইসিস থিওরিগুলোর হাত আছে, এই সব কিছু আনার দরকার নেই। আপনি জাস্ট সংজ্ঞাটা একটু শিখে যাবেন। সো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্যটি লিখো।
এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না। আমরা তারপরের পেজে চলে যাই, গুরুত্বপূর্ণ প্রবলেমগুলোই আমরা শুধুমাত্র আলোচনা করব, বাকি এগুলো আপনি জাস্ট পড়ে যাবেন। আচ্ছা চলে আসেন, এখানে আছে কি বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। এটা নিশ্চয়ই আপনাদের গত বছর মানে আপনাদের আগের ইয়ারে কিন্তু পরীক্ষা আসছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটা। সো আপনি আর্কিমিডিয়ান ধর্মটা একটু আপনার বিভিন্ন থিওরামে কিন্তু এটা মনে রাখতে হয়, এটা লাগে। সো বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম আপনি এখন যেহেতু কবিভাগ পড়তে আসছেন, এটা আপনাকে কবিভাগের মতো করে মনে রাখতে হবে। সেটা কি, এক্স কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তবে একটি পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন এক্সটা ওয়াই থেকে বড় হয়। এটা হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। আমরা বিভিন্ন থিওরি প্রুভ করার জন্য এটা কিন্তু ব্যবহার করেছি। সো এখানে আমি আবার একটু বলে দিই, এক্স একটি ধনাত্মক সংখ্যা বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে ওয়াইটা ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। যদি হয় তাহলে অবশ্যই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, যাকে এক্স এর সাথে গুণ করলে রেজাল্টটা এই ওয়াই এর চাইতে বড় হবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য কি? বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য হচ্ছে যে দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা বিদ্যমান, এটা হচ্ছে বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য। তাহলে দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা বিদ্যমান, এটাই হচ্ছে বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য। আর আর্কিমিডিয়ান ধর্ম কি সেটাও কিন্তু আপনারা পড়েছেন, সেটাও কিন্তু আপনারা জানেন। সো এখানে আপনাকে আর কিছু বলার নেই এই পাঁচটাতে। আর এই পাশে আপনি দেখেন, এই পাশে আপনার জন্য কি খুব একটা জানার কিছু আছে বেশি? তো তারপরের পেজে আমরা যেটা রেখেছি সেখানে আপনার কিছু নেই, এখানে জাস্ট কিছু উদাহরণ আছে। উদাহরণ সাধারণত আমাদের ক বিভাগে আসে না, তবে ডেডিকেন্টের স্বীকার্য যেটা, সেটা কিন্তু আপনার থিওরি গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। সো ডেডিকেন্ট স্বীকার্যটা আপনার কিন্তু অবশ্যই গ বিভাগের জন্য ভালো করে শিখবেন। সেই জন্য আমি আপনাকে এটার আলোচনা করব না এখানে। ডেডিকেন্ট স্বীকার্য যদি ক বিভাগেও আসে, আপনি ওই যে ঘ বিভাগের ওই জিনিসটা, এই তিনটা লাইন কিন্তু ঘ বিভাগের জন্য লিখতে হয়। আমাদের সেটার জন্য বিস্তারিত ক্লাস আছে, আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, আপনার এটা একটু মনে রাখতে হবে। সো এটা একটু আপনার অবশ্যই শিখে যেতে হবে। এটা অবশ্যই ডেডিকেন্টের স্বীকার্য বা ডেডিকেন্টের যে বিবৃতি, সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। ডেডিকেন্টের থিওরি যদি আপনার গ বিভাগে আসেও, সো তাহলে এখানে আপনার কি মনে, আপনারা সেটা একটু ডেফিনেটলি দেখে নেবেন। সো তারপরে চলে আসেন, আমাদের এখানে আছে দুটি সেটের সংখ্যাবাচক সমতুল্যতা কি। এগুলো অত ইম্পর্টেন্ট না, ক বিভাগে এগুলো আসার মতো জিনিস এখানে নেই। তারপরেও আপনাদের যদি মন চায় যে একটু পড়ে নেবেন, পড়ে নিতে পারেন, বাট সময় না থাকলে এগুলাকে আপনি সময় দিয়ে সময় নষ্ট করবেন না। তারপরে চলে যান, আমাদের এখানে আছে কি, এখান থেকে পড়া লাগবে কি কোনোটা? আহ এখানে এগুলা ভাই একেবারে এগুলো হচ্ছে খুবই সোজা জিনিস। এগুলো হচ্ছে যেমন আপনাকে বলছে অসীম সেটের একটি উদাহরণ দাও। তো অসীম সেট একটা উদাহরণ, একটা সেট আপনি কল্পনা করবেন যে সেটের মধ্যে উপাদান সংখ্যা অসীম। তো আপনি রিয়েল নাম্বারের সেটটাকে কল্পনা করেন না, আপনি এই যে স্বাভাবিক সংখ্যার সেট এন কে কল্পনা করেন না, এটা তো অসীম সেট। আপনি রিয়েল নাম্বার আর কে কল্পনা করেন না, সেটা তো এগুলা ভাই হচ্ছে আম গাছে আম ধরে বিদায়, এটার নাম আম গাছ। সো এরকমের কোশ্চেন, এগুলো আপনি পড়লেই পারবেন, এগুলো আপনাকে আমি পড়ানোর কিছু নেই। তারপরে চলে যান, এখানে আছে কি, এখানে আছে আমাদের এই যে একটি বিন্দুর প্রতিবেশ বলতে কি বুঝো। এটা ভাই, এইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এটা পড়াতেই ভালো লাগে, এটা আপনার পড়লেও ভালো লাগবে, এটা আপনি জানলেও ভালো লাগবে। প্রতিবেশটা কি জিনিস? প্রতিবেশটা খুবই সিম্পল একটা কেস, এবং এটা বুঝতে আমাদের অনেকের অসুবিধা হয়। অসুবিধাটা কেমন দেখেন, আমি বললাম এক্স একটা সেট, এই এক্স সেটটা সাবসেট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল নাম্বারের সাবসেট। হ্যাঁ, এক্স একটা রিয়েল নাম্বারের সাবসেট। এখন আমি এই এক্স সেটটাকে কোনো একটা বিন্দু ফি এর প্রতিবেশ বলবো। এক্স সেটটাকে কোনো একটা বিন্দু ফি এর প্রতিবেশ বলবো যদি যদি আই নামক একটা সাবসেট, এই আই নামক সাবসেটটা কাকে ধারণ করবে? এই ফি বিন্দুকে ধারণ করবে। আর এই ফি বিন্দুকে ধারণকারী যে আই সেটটা, এইটা হবে কার সাবসেট? এক্স এর সাবসেট। ভালো করে খেয়াল করেন, দেখেন দেখেন এই যে এই ফি কে ধারণ করছে কে? আই নামক একটা খোলা ব্যবধি। ভালো করে খেয়াল করেন, আই হচ্ছে একটা খোলা ব্যবধি। তাহলে আই খোলা ব্যবধিতে ফি বিন্দুটা থাকবে, আর এই আই খোলা ব্যবধিটা এক্স এর মধ্যে থাকবে, মানে এক্স সেটের মধ্যে থাকবে। তবে এই এক্স সেটটা যদি আর এর সাবসেট হয়, তবে এই এক্স কে ফি বিন্দুর প্রতিবেশ বলা হবে। আর এই ফি বিন্দুকে এক্স সেটের ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে বা অন্তস্থ বিন্দু বলা হবে। এখানে আপনার একটু, এখান থেকে আমরা একটু পড়ি কি বলছে দেখি। কোন একটি অশূন্যক বাস্তব সংখ্যার সেট n, যেটা আমরা x বলছি n, একে এই x বিন্দুটা রিয়েল নাম্বারের একটা বিন্দু x এর প্রতিবেশ বলা হয় যদি এমন কোন খোলা ব্যবধি i বিদ্যমান থাকে। যেখানে আমরা খোলা ব্যবধি i বলছি, ঠিক আছে, থাকে যেন এই x টা i এর মধ্যে আছে, আর i নামক খোলা ব্যবধিটা n নামক সেটের সাবসেট হয়, তবে এই n কে x এর বলা হবে প্রতিবেশ, আর এই x কে n এর কি ইন্টেরিয়র পয়েন্ট বা অন্তস্থ বিন্দু বলা হবে। আশা করছি আপনি বুঝে গেছেন। একটি বিন্দুর প্রতিবেশের উদাহরণ দাও। আচ্ছা, প্রতিবেশের উদাহরণ খুবই সিম্পল। আপনাকে একটা সেট বলা হলো n,
n হচ্ছে 0 থেকে 5, হ্যাঁ n হচ্ছে 0 থেকে 5। আমি একটা খোলা ব্যবধি এর মধ্যে কল্পনা করতে পারি, i হচ্ছে ধরেন 2 থেকে 4, আমার ইচ্ছে হলো আমি নিলাম i হচ্ছে এটা 2 থেকে 4। তাহলে এখন দেখেন তো এই আইটা কি n এর সাবসেট কিনা? হ্যাঁ n এর সাবসেট। তো i যেহেতু n এর সাবসেট, এই দুইটা কিন্তু আবার রিয়েল নাম্বারের সেট। হ্যাঁ, এখন আমরা এই একটা বিন্দু যদি 3 বলি, এই 3 বিন্দুটা হচ্ছে আমার ধরেন p বিন্দু, তাহলে এই p বিন্দুটা 3 সেটা i এর মধ্যে আছে। হ্যাঁ আছে, i এর মধ্যে আছে। 2 থেকে 4 এর মধ্যে কিন্তু 3 আছে। সো 3টা i এর মধ্যে আছে, আবার iটা কিন্তু n এর মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি 3 এর সাপেক্ষে, এই 3 বিন্দুর সাপেক্ষে এই n সেটটা তার প্রতিবেশ। এখানে তাই বলেছে, দেখেন 3 বিন্দু একটি প্রতিবেশ এত, কারণ i 1 4, iটা 1 4 ধরছে, আমরা 2 4 ধরছি, সমস্যা নেই, কারণ ওদের মধ্যে 3 আছে। ঠিক আছে, তাহলে এটা প্রতিবেশের উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে। সো আমরা আশা করছি প্রতিবেশের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছি। প্রতিসম প্রতিবেশ বলতে কি বোঝায় এটা আপনি জাস্ট পড়বেন, এটা আপনার পরীক্ষা আসার চান্স খুবই কম, দরকার নেই। আমি এখানে জাস্ট যেগুলো একটু গুরুত্বপূর্ণ বোঝার দরকার আমি সেগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রতিবেশ বিন্দু বা নেবারহুড পয়েন্ট কাকে বলে? নেবারহুড পয়েন্ট কাকে বলে আপনি নেবারহুডটা পড়েছেন, এটা পড়লেই বুঝবেন, না বুঝলে আমাকে ফোন করবেন। তারপরে চলে আসেন, আমাদের এখানে আছে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু কাকে বলে? সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু। আচ্ছা, এখন সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু কাকে বলে? পুঞ্জবিন্দু হওয়ার জন্য ধরেন পি একটা বিন্দু, এই বিন্দুর প্রতিবেশ আছে, এই বিন্দুর প্রতিবেশ আমরা একটু আগে পড়েছি, এন নামক একটা সেটকে আমরা পি বিন্দুর প্রতিবেশ বলছি। এখন এই পি বিন্দুকে ধারণকারী আরেকটা সেট হচ্ছে ধরেন এস, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট। হ্যাঁ, এখন এই এস এর মধ্যে পি আছে, আবার পি কিন্তু এন এর মধ্যেও আছে, আবার এনটা হচ্ছে পি এর প্রতিবেশ। এখন এই এন পি এর প্রতিবেশ যেটা, এই প্রতিবেশ যদি এই এস সেটের মধ্যে পি তো আছে, এস সেটের পি ব্যতীত অন্য একটা বিন্দুকে যদি এই এন নামক প্রতিবেশটা যদি ধারণ করে, তবে এই এস সেটের জন্য ওই নতুন বিন্দুটাই হবে তার সীমা বিন্দু। এই পি বিন্দুটাকে তার সীমা বিন্দু বলবে তখন। তাহলে দেখো, এই যে পি বিন্দুটা এস এর মধ্যে আছে, আবার পি বিন্দুর প্রতিবেশ হচ্ছে এন। দেখো, পি বিন্দুটা এস এর মধ্যে আছে, পি বিন্দুর প্রতিবেশ হচ্ছে এন। এখন এই এন যদি এই এস সেটের পি কে ব্যতীত অন্য আর একটা বিন্দুকে অন্তত ধারণ করে, তখন আমরা এই পি কে এস সেটের জন্য কি বলবো? সীমা বিন্দু বা পুঞ্জবিন্দু বলবো। আশা করছি আপনি সংজ্ঞাটা বুঝে গেছেন। দেখেন, তাই বলছে পি হচ্ছে রিয়েল নাম্বারের একটা বিন্দু, এর প্রতিটি প্রতিবেশ পি বিন্দু ব্যতীত এস নামক সেটের অন্তত একটি বিন্দু ধারণ করে, তবে পি বিন্দুকে এস সেটের কি বলে? সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু বলা হয়। আই থিঙ্ক আপনি সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু কি জিনিস বুঝে গেছেন। তারপরে চলে আসি আমরা পরের পেজে, যে প্রবলেমটা আছে সেটাকে, এই সেটের সীমাবিন্দু নির্ণয় করো। এই সেটের সীমাবিন্দু বলতে এই সেটটা দেখেন, এই সেটের মানগুলো কিন্তু -1 থেকে কমতে বাড়তে বাড়তে, দেখেন -1 থেকে এটা কিন্তু -1 থেকে এটা বড়, এটা আরো বড়, এটা আরো বড়, বাড়তে 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 একসময় শেষের দিকে কোথায় যাচ্ছে? শূন্যের দিকে যাচ্ছে। তো সেটের সীমাবিন্দুটা হচ্ছে শূন্য। আশা করছি আপনি বুঝে গেছেন। সো এরপরে চলে আসেন কোন একটি সেটের উদাহরণ। এই পেজে আর অত বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, আপনি যদি এরপরে মন চাই যে আপনি এটা একটু পড়বেন, পড়তে পারেন, সমস্যা নেই। তারপরে চলে আসেন আমরা পরের পেজটাতে কি রেখেছি। এই পেজে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই, অ্যাডভান্স পয়েন্ট এগুলো আপনার বেসিক সহ ওই চ্যাপ্টারটা ভালো পড়তে গেলে প্রয়োজন পড়বে, কিন্তু ক বিভাগের জন্য আপনার এই প্রবলেমগুলো খুব একটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। তারপরে চলে আসি আমরা পরের পেজে, কি আছে? নিঃসঙ্গ বিন্দু বা হচ্ছে আপনার আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপরে আপনি একটি সেটের অন্তস্থ বিন্দু, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি অন্তস্থ বিন্দু কিন্তু আমার প্রতিবেশীর সাথে কানেক্টেড। সো সেম ওইতে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, আপনি একটু পড়লে বুঝে যাবেন। আপনি যদি এইটা না বুঝেন, আপনি ওই যে প্রতিবেশের সংজ্ঞা থেকেই অন্তস্থ বিন্দুর সংজ্ঞাটা দিতে পারবেন। সো আমি পরের পেজে চলে যাচ্ছি। এখানে আমার কি আছে? এখানে আছে একটি সেটের বহিস্থ বিন্দু কাকে বলে? যেটা সেটের মধ্যে নয় সেটাই হচ্ছে সেটের বহিস্থ বিন্দু। সো আপনি এখানে একটু পড়ে নেবেন, বুঝে যাবেন। এটা গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষা আসার চান্স আছে এটাও। তারপরে এর পেজে আমাদের কি আছে? এখানে বোঝার, এখানে পড়ার বা এখানে আমাদের প্রয়োজনীয় তেমন কিছু নেই, আমরা পরের পেজে চলে যাই। তারপরের পেজে আছে আমাদের না, খুব একটা গুরুত্বপূর্ণ এখানেও কিছু নেই। আমরা এরপরের পেজে চলে আসি। এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, একটি পূর্ণাঙ্গ সেটের উদাহরণ দাও। এটা 1 2 একটা পূর্ণাঙ্গ সেট, এরপর যাচ্ছে এটা আপনি জাস্ট এই সংজ্ঞাটা একটু মনে রাখবেন, উদাহরণ হিসেবে পরীক্ষা আসার চান্স আছে। তারপর আসে খোলা সেট কাকে বলে? খোলা সেট হচ্ছে যেই যদি কোনো সেট এস রিয়েল নাম্বারের সাবসেট, এর সকল বিন্দুই এস এর অন্তস্থ বিন্দু হয়। কোন একটা সেটের যদি সকল বিন্দুই তার অন্তস্থ বিন্দু হয়, অর্থাৎ সকল বিন্দুই তার ইন্টেরিয়র পয়েন্ট যদি হয়, তখন ওই সেটটাকে আমরা খোলা সেট বলবো, যেটা টপোলজিতে আমরা সামনে 4th ইয়ার গেলে পড়বো খোলা বৃত্ত বা খোলা গোলক। সো আপনি খোলা সেট, খোলা গোলক, ওপেন স্পেয়ার,
ওপেন বল, এসব জিনিস কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু এই খোলা সেট থেকেই শিখবেন। সো এখানে একটু ভালো করে মনে রাখার বিষয়, কোন একটা সেটের সকল বিন্দু যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, তখন আমরা ওই সেটটাকে খোলা সেট বলবো। আশা করছি আপনি বুঝতে পারছেন খোলা সেট কাকে বলে, পরীক্ষা আসার চান্স আছে, অন্তত এই পরীক্ষার জন্য আপনি এটা মনে রেখে যাবেন। ঠিক আছে, তারপরে আমাদের এখানে কি আছে, তারপরের পেজে আমাদের আছে কিন্তু আবৃত্তক মানে হচ্ছে কাভার। কাভার যেটা আমরা এখানে হেইন-বোরেল থিওরামের একটা ব্যাপার এখানে পেয়ে যাব। আর হেইন-বোরেল থিওরামটা আপনারা অবশ্যই জানেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি এই কাভার এবং সাব কভার এই জিনিসগুলো হেইন-বোরেল থিওরাম দিয়ে কিন্তু ভালো করে শিখতে পারবেন। সো আমি এই পেজটাতে কিছু ব্যাখ্যা করছি না। এখান থেকে আপনার যদি বলে আবৃতক কাকে বলে, আপনাকে যদি বলা হয় সংযুক্ত সেট কাকে বলে, আপনি এই জিনিসগুলো কিন্তু হেইন-বোরেল থিওরাম থেকে ব্যাখ্যা করতে পারবেন। এবং কম্প্যাক্ট সেট কাকে বলে, কম্প্যাক্ট বা সংবদ্ধ সেট, এটা হেইন-বোরেল থিওরামের কিন্তু মেইন ভিত্তি। সো আপনি হেইন-বোরেল থিওরামটা যদি ভালো করে শিখতে চান, শিখেন, তাহলে আপনার এখানে সংবদ্ধ সেট বা কম্প্যাক্ট সেট কি জিনিস সেটা কিন্তু আপনাকে আলাদা করে পড়ানোর কিছু নেই। তারপর আমি আপনাকে একটু পড়ে শুনে দিই। যদি কোনো অশূন্য বাস্তব সংখ্যার সেট এস এর প্রত্যেক খোলা আবৃতকে একটি সসীম উপ আবৃতক থাকে, তবে তাকে সংবদ্ধ সেট বা কম্প্যাক্ট সেট বলে। এইটা আপনাকে আমি এক লাইনে জাস্ট বললাম, কিন্তু আমাদের হেইন-বোরেল থিওরামটা 41 মিনিটের ক্লাস। 41 মিনিটে কিন্তু আমরা এই আবৃতক জিনিসটা আগে ক্লিয়ার করেছি, দেন আমরা উপ আবৃতক ক্লিয়ার করেছি, দেন আমরা হেইন-বোরেল থিওরাম পড়েছি। সো আপনারা যারা আমাদের হেইন-বোরেল থিওরামটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, দেখে নিতে পারেন সেখান থেকে। সেখানে দেখলে কিন্তু আপনি পুরো হেইন-বোরেল থিওরাম এবং এই পেজে যা আছে সবকিছু আপনি বুঝে যাবেন। এই যে হেইন-বোরেলের পদ্ধতি বর্ণনা করো, সো এইটাই আপনাকে মনে রাখতে হবে। হেইন-বোরেল থিওরাম যদি পরীক্ষা আসে, আপনাকে অবশ্যই বর্ণনাটা লিখতে হবে। হেইন-বোরেলের পদ্ধতি হলো প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি সংবদ্ধ, বা এভরি বাউন্ডেড সেট ইজ কম্প্যাক্ট। এইটা হচ্ছে আপনাদের হেইন-বোরেল থিওরামের উপপাদ্যটির বর্ণনা। সো এই পেজে আমি আপনাকে কিছুই পড়ালাম না, এটা হচ্ছে হেইন-বোরেল থিওরামের বেসিক, এই জন্য বলে দিলাম। হেইন-বোরেল থিওরামটা ইউটিউবে কিন্তু দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত আমরা পড়েছি। আর এই 3 নম্বর চ্যাপ্টার থেকে, মানে যেটা আমাদের কি বলে অনুক্রম, অনুক্রমের এই চ্যাপ্টার থেকে ক বিভাগে খুব বেশি আসার চান্স নেই। সো তারপরেও একটা দুটো প্রবলেম থাকতে পারে, একটা দুটো আসছে এরকম হইতে পারে। যদি এমন থেকে থাকে, আপনি ডেফিনেটলি সেটা আগে শিখে যাবেন। তো এরপরে দেখেন এখানে যেটা আছে, অসীম ধারার সংজ্ঞা দাও। অসীম ধারা কি জিনিস? আচ্ছা, এখানে আমাদের ইনফাইনিট সিকোয়েন্স আর হচ্ছে ইনফাইনিট সিরিজ, এই দুটা কিন্তু ভিন্ন বিষয়। সিরিজ মানে হচ্ছে ধারা, আর সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম। এখন এই অনুক্রম আর ধারার মধ্যে বেসিক পার্থক্যটা আপনারা অন্তত জানার কথা। অনুক্রম হচ্ছে কোন পদগুলো জাস্ট পরপর পদগুলো থাকবে, আর অনুক্রমের এই পরপর পদগুলোকে যদি আমরা যোগ করি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ধারার যোগফল। ধারার মধ্যে প্লাস চিহ্ন থাকবে, অনুক্রমগুলোর মধ্যে অনুক্রমে কোনো প্লাস মাইনাস থাকবে না, অনুক্রমে জাস্ট পদগুলো থাকবে। তাহলে এই যে এটা একটা অনুক্রম, এই অনুক্রমের পদগুলো হচ্ছে এই যে এই ইউ ইউ এন, এইটার পদগুলো হচ্ছে সাধারণত এরকমের হয়, u1 u2 u3 ডট 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 un, এই যে এই টাইপের, এই টাইপের, এটা হচ্ছে অনুক্রম। আর এইটাকে যদি আমি ধারায় কনভার্ট করি, তখন আমাদের এটা হবে সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, অসীম যদি প্রয়োগ করি, তাহলে un, এটা মানে হচ্ছে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে ধারা, আর এটা হচ্ছে অনুক্রম। আর হচ্ছে অসীম অনুক্রম, আর হচ্ছে অসীম ধারা। সেখানে তাই বলা হয়েছে, মনে করি এটা একটি বাস্তব অনুক্রম, তাহলে এই অনুক্রমের অসীম সংখ্যক পদের যোগফল অর্থাৎ u1 u2 এগুলো যোগ করে এটাকে একটি অসীম ধারা বলা হয়। এটাকে সামেশন কনভেনশন সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অসীম ধারা। আশা করছি বুঝে গেছেন। অসীম ধারার উদাহরণ, এটা একটা অসীম ধারার উদাহরণ। আপনার এরপরে বলছে প্রত্যবর্তী পর্যায়ক্রমিক ধারার সংজ্ঞা দাও। যেই ধারার পরপর দুইটা পদের মধ্যে চিহ্নের পরিবর্তন হয়, একটা প্লাস হলে পরের পদটা হচ্ছে মাইনাস, পরের পদটা প্লাস হলে তারপরেরটা মাইনাস, এরকম করে যদি পর্যায়ক্রমে চিহ্নের পরিবর্তন হয়, তখন সেটাকে প্রত্যবর্তী পর্যায়ক্রমিক ধারা বলা হয়। আশা করছি আপনি প্রত্যবর্তী পর্যায়ক্রমিক ধারা কাকে বলে সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝে গেছেন। এর পরের পেজে যেটা আছে সেটা হচ্ছে, আপনি এখান থেকে জাস্ট অভিসারী ধারা বলতে কি বোঝায়। অভিসারী হচ্ছে যদি যে তার লিমিট বিদ্যমান থাকে, অর্থাৎ যদি কোনো অসীম ধারার প্রথম n পদের যোগফল n তম আংশিক যোগফল কোনো সসীম বা অনন্য সীমার দিকে ধাবিত হয়, তবে ধারাটি অভিসারী বলে ধারা বলা হয়। অর্থাৎ এই যে লিমিটটা বিদ্যমান থাকে, সসীম ও অনন্য যদি হয়, লিমিট যদি সসীম ও অনন্য হয়, অর্থাৎ n তম পদের আংশিক যোগফলটা যদি সসীম ও অনন্য হয়, তবে সেই ধারাটাকে বলা হয় অভিসারী ধারা। আশা করছি আপনি অভিসারী ধারা কাকে বলে বুঝে গেছেন। এই জন্য এই চ্যাপ্টারে অনেকগুলো পরীক্ষা আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, এখানে আপনাকে আর বোঝানোর কিছু নেই। অপসারী ধারা হচ্ছে যেগুলো হচ্ছে কি হয়, যেগুলোর লিমিটটা অসীম হয়ে যায়, তাকে অপসারী ধারা বলা হয়। তারপরে পেজে এখানে আপনাকে বলছে পরম অনপেক্ষ অভিসারী ধারা কাকে বলে, এটা জাস্ট একটু পড়ে নেবেন। এই যে উত্তর হচ্ছে, একটি অসীম ধারা এতকে পরম অনপেক্ষ অভিসারী, পরম বা অনপেক্ষ অভিসারী ধারা বলা হয়
যদি তার এই সামেশনটা অভিসারী হয়, অর্থাৎ এই ধারাটা যদি অভিসারী হয় তবে তাকে পরম অনপেক্ষ অভিসারী ধারা বলা হয়, তার মডুলাসটা। আশা করছি আপনারা পরম অনপেক্ষ অভিসারী ধারা কাকে বলে বুঝে গেছেন। তারপরের পেজে এখানে আপনাকে বলছে যে অধি ছদ্মবদ্ধ ধারা তথা ফি ধারা যাকে বলা হয় হাইপার হারমোনিক সিরিজ, হাইপার হারমোনিক সিরিজ অথবা ফি সিরিজ বলা হয় একে। তো এটা কেমন, এটা হচ্ছে সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1/n টু দি পাওয়ার ফি আকারের ধারাকে বলা হয় অধি ছদ্মবদ্ধ ধারা বা ফি সিরিজ অথবা ফি ধারা বলা হয়। আশা করছি আপনি ফি ধারা কাকে বলে বুঝতে পারছেন, এভাবে একটু মনে রাখবেন। সো এরপরে আমরা চলে যাচ্ছি পরের পেজে। কি আছে পরের পেজে আছে হচ্ছে আমাদের ফাংশন কাকে বলে। এটা একবার ছোট কালের পড়া, এটা আমি পড়াবো না। এটা এখানে ফাংশনের সীমার বিধিবদ্ধ বা ডেল্টা মাইনাস এপসাইলনের সংজ্ঞা দাও, এইটা একদম অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসের পড়া। সো আপনি এই লিমিটের এই টাইপটা অন্তত আপনি পারেন। এখানে আপনাকে আমি এটা বলার কিছু নেই, বা প্রথা সিদ্ধ পদ্ধতিতে ফাংশনের সীমার সংজ্ঞা দাও। ফাংশনের সীমা হচ্ছে যে এফ অফ এক্স একটা ফাংশন, এইটার এই এক্স এর ভ্যালুটা যদি একটা নির্দিষ্ট মানের নিকটবর্তী হয়, নির্দিষ্ট মানকে এইচ এর নিকটবর্তী হয়, দেন এই পুরো ফাংশনের ভ্যালুটা যদি এল নামক আরেকটা মানের নিকটবর্তী হয়, তখন আমরা বলবো হচ্ছে এই ফাংশনটার লিমিট হচ্ছে এল। অর্থাৎ আমরা কি বললাম, এক্স এর মান যদি এইচ এর নিকটবর্তী হয়, এফ অফ এক্স এর ভ্যালুটা এল এর নিকটবর্তী হয়, তবে এই এলটাকে আমরা কি বলছি, লিমিট বলছি। এটা হচ্ছে আমার কি প্রথাসিদ্ধ পদ্ধতিতে ফাংশনের সীমার সংজ্ঞা। আর এটা হচ্ছে আমার ডেল্টা মাইনাস এপসাইলনের সাহায্যে। এটা গুরুত্বপূর্ণ, এটা সাসপেন্স অনেক বেশি। সো এটা আমরা বেসিক থার্ড চ্যাপ্টারে পড়িয়েছি, এটা অবশ্যই আপনার পারার কথা। আর এই জিনিসটা আপনার পরীক্ষা আসার চান্স অনেক বেশি। সো তারপরের পেজে কি আছে, তারপরের পেজে আপনাকে বলছে ফাংশনের অবিচ্ছিন্নতার বিধিবদ্ধ। আচ্ছা, এগুলো ওই একই টাইপের কথাবার্তা। ফাংশন অবিচ্ছিন্নতার প্রথাসিদ্ধ সংজ্ঞা লিখো। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল যদি এফ অফ এ হয় তবে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন। এগুলো ইন্টারমিডিয়েটের পড়া, আপনার ইন্টারমিডিয়েটের কনসেপ্ট বেস এই তিনটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবেন, ডেফিনেটলি শিখে যাবেন পরীক্ষায় যাওয়ার আগে। তারপরের পেজে কি আছে, আপনাকে বলছে একটি ফাংশনের সুষম অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়। সুষম অবিচ্ছিন্ন বলতে কি বোঝায় এটা আপনি জাস্ট সংজ্ঞাটা পড়ে যাবেন। সুষম অবিচ্ছিন্ন ফাংশন কাকে বলে এটা আপনি অবশ্যই পড়ে যাবেন, পরীক্ষা আসার চান্স অনেক বেশি। সো সুষম অবিচ্ছিন্ন ফাংশন। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের এখানে আছে একমুখী ক্রমোদ্দমন ফাংশন বলতে কি বোঝায় সেটা আপনি পড়ে যাবেন, এগুলো ইন্টারমিডিয়েট ক্যালকুলাসের পড়া। সো এই সংজ্ঞাটা আপনার পরীক্ষা আসার চান্স অনেক বেশি আছে, সো এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। তারপরের পেজে কি আছে, তারপরের পেজে আপনাকে বলছে বদ্ধ ব্যবধি বিভাজন বা পার্টিশন। বিভাজন বলতে কি বোঝায়, পার্টিশন বলতে কি বোঝায়, রিমান যোগজের ক্লাসটা কিন্তু আমাদের ফ্রি করে দেওয়া আছে। আপনি পার্টিশন এইসবের বেসিক কিন্তু আমরা ওই টপিকে পড়িয়েছি, ওই ভিডিওতে বিস্তারিত দিয়ে দিয়েছি। আপনারা এই পেজ থেকে অন্তত পক্ষে 2টা পেয়ে যাবেন। বিভাজনের নর্ম কি জিনিস, উপব্যবধির দৈর্ঘ্য বলতে কি বোঝায়, এগুলো ভাই এবার ধরেই পড়া যায় না। এটা হচ্ছে বেসিক থেকে বিল্ড করে করে সবগুলো জিনিস আনতে হয়। তো আমরা এই রিমান যোগজের বেসিক ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে। আপনারা চাইলে সেই রিমান যোগজের বেসিকটা একটু ভালো করে শিখতে পারেন, তাহলে এখানে এগুলো সব আপনি পেরে যাবেন। পার্টিশন কি জিনিস এগুলো সব। তারপরে এইটাও সেম, বিভাজন গোত্র কাকে বলে। দুটি বিভাজন P1 P2 হয়, রিফাইনমেন্ট। তবে রিফাইনমেন্ট কাকে বলে, বিভাজন রিফাইনমেন্ট বলতে কি বোঝায় সেটা আপনি এখানে পেয়ে যাবেন বেসিক ক্লাসের মধ্যে। সো আশা করছি ওগুলো আপনাকে আমার বোঝানোর কিছু নেই। দাদুল্যমান সমষ্টি কি জিনিস সেটা আমাদের বেসিক ক্লাসের মধ্যে ছিল। তো আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমাদের এখানে আছে, এটা হচ্ছে সমাকলনের মৌলিক উপপাদ্যটা কিন্তু আপনার পরীক্ষা আসার চান্স অনেক বেশি আছে। সো এটা আপনি অবশ্যই পড়ে যাবেন। একটি ধ্রুবক ফাংশন কি রিমান সমাকলন যোগ্য? হ্যাঁ, অবশ্যই একটি ধ্রুবক ফাংশন রিমান সমাকলন যোগ্য। এটা একটা থিওরি আছে যে প্রত্যেক ধ্রুবক ফাংশন রিমান সমাকলন যোগ্য বা রিমান যোগ্যকরণ যোগ্য। সো এটা আপনি অবশ্যই মনে করে রাখবেন, পরীক্ষা আসলে যেন লিখে দিয়ে আসতে পারেন। তারপরে এইদিকে আর কি আছে, এদিকে তেমন কিছু নেই বলার। তারপরের পেজে আর কি আছে, পরের পেজে আছে এখানে, এটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান জগৎ, এনমাত্রিক ইউক্লিডিয়ান জগৎ। সো ম্যাট্রিক বা দূরত্ব ফাংশন বলতে কি বোঝায় এটা আপনারা ওই চ্যাপ্টারের বেসিক ক্লাস অবশ্যই পেয়ে যাবেন, এটা বোঝার কিছু নেই। এটা হচ্ছে এখানে আমরা অবশ্যই এটার কনসেপ্ট কিন্তু বিল্ড করেছি। ম্যাট্রিক জগৎ কি জিনিস সেটাও কিন্তু আমরা কনসেপ্ট বিল্ড করেছি। 4টা ক্রাইটেরিয়া হোল্ড করলে একটা দূরত্ববোধক ডি কে এক্স সহযোগে আমরা কি বলছি, ম্যাট্রিক স্পেস বলছিলাম। দেখেন বিশ্লিষ্ট বা ট্রিভিয়াল ম্যাট্রিক কাকে বলে, যদি ম্যাট্রিকটা এরকম হয় যে ডি এক্স ওয়াই অর্থাৎ দুটা বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা যদি 0 হয়, 0 কখন হবে, যখন এক্স আর ওয়াই সমান হয়, এটা হবে ফাংশনের ভ্যালু, অথবা 1 হবে। এক্স আর ওয়াই সমান না হলে যদি তার ডিস্টেন্সটা অর্থাৎ ম্যাট্রিকটা যদি 1 হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রিভিয়াল ম্যাট্রিক। তো ট্রিভিয়াল ম্যাট্রিক কাকে বলে এটা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন আপনি শিখে গেছেন, কারণ পরীক্ষা আসার চান্স আছে। বাস্তব রেখা আর বলতে কি বোঝে, এখানে আপনাকে আর কি বলবো,
এইখান থেকে আমরা এইটার বেসিক ক্লাস, আমাদের পেইড ক্লাস যাই বলেন, ওখানে কিন্তু এগুলো ডিটেলস পড়িয়েছি। এগুলোর অবশ্যই ডিটেলস না পড়লে ভাই এগুলো থেকে আপনি সরাসরি সংজ্ঞা মনে রাখার সুযোগ নেই মুখস্থ করা ছাড়া। সো আপনাকে অবশ্যই এটা ডিটেলস পড়তে হবে। এন, এই যে এন জগৎ আর এন জগৎ বা ইউক্লিডিয়ান জগৎ বলতে কি বোঝায়, ডেফিনেটলি এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি। পরীক্ষা কিন্তু এটা এসে থাকছে অনেকবার, এবং এটাও কিন্তু ত্রিমাত্রিক ইউক্লিডিয়ান জগৎ আর থ্রি কি সেটাও কিন্তু আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো এখানে আরো একটা আছে গুরুত্বপূর্ণ, যে এটা তো ওইটাই, সো এইটাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। আর এন এর নর্ম সংজ্ঞায়িত করো, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ফোর্থ ইয়ারে গেলে টপোলজিতে আবার লাগবে। সো আপনাদের এখানে কোনো কিছুই বাদ দেওয়ার সুযোগ নেই। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল পেজ যেটা, সেখানে আমাদের আর কিছু নেই, আগের পেজের সাথে আরো দু একটা জিনিস অ্যাড করা আছে। ম্যাট্রিক জগতের কোষী অনুক্রম বলতে কি বোঝায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আর এন এর দূরত্ব সংজ্ঞায়িত করো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। সো আর কিছুই লাগবে না, এই কটা জিনিস আপনারা একটু পড়ে যাবেন। তো পরীক্ষার হলে যাওয়ার আগে এই যে প্রবলেমগুলো, এই যে এই ক বিভাগের কোশ্চেনগুলো, এগুলো অবশ্যই আপনি পড়ে যাবেন, পরীক্ষার হলে আসলে যেন লিখে আসতে পারেন। তো ধন্যবাদ। পরের কোনো সাজেশনে এই বছর আর দেখা হবে না, ইনশাল্লাহ পরের ইয়ারে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।